হাড় কাঁপানো শীত পড়েছে রাজ্যে, গোটা রাজ্য কাঁপছে শীতে। কিন্তু কালীঘাটে যে কাঁপুনি সেটা অন্য কারণে, ভয়ের কাঁপুনি। হার নিশ্চিত বুঝে গিয়েছে তৃণমূল, টের পেয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই এখন এই শীতে কালো কোট পরতে চাইছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন সুপ্রিম কোর্টে গিয়ে তিনি শুনানি করুন। আর ভাইপো তাকে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাতে চাইলেও পিসিমণি আপাতত সে পথে আর হাঁটতেই চাইছেন না। কেন চাইছেন না জানেন? কারণটা হলো ভোটের মতো সেখানেও হার হবে সেটা তিনি বিলক্ষণ জানেন। সেই জন্যই পিসিমণি এখন অন্য পথ খুঁজছেন। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, কমিশন দপ্তরে ভাইপো বাবুর ঠিক কি ঘটেছিল আর কেন পিসি দিল্লির কমিশন দপ্তরে যাওয়া থেকে পিছিয়ে আসছেন তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। এসআইআর নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী নাকি নিজেই উকিল হয়ে সওয়াল করবেন, সে তিনি করতেই পারেন, কিন্তু অবৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার জন্য তিনি এত কষ্ট পাচ্ছেন কেন? উত্তরপ্রদেশ, সেখানে তো অনেক বেশি নাম বাদ গিয়েছে। যোগী আদিত্যনাথের রাজ্যে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে 2,89,00,000 ভোটারের, যেটা পশ্চিমবঙ্গের সঙ্গে যদি বিচার করা হয় তাহলে বাংলার থেকে উত্তরপ্রদেশে নাম বাদ যাওয়াটা 5 গুণ। তাহলে তো যোগী আদিত্যনাথের কোর্টে যাওয়ার কথা, কান্নাকাটি করার কথা, কিন্তু কোনো কান্নাকাটি নেই, দেশের আর কোথাও নেই। যত কান্নাকাটি এই বাংলায়। আর কেন? সে উত্তর আপনারা সবাই জানেন এই প্রশ্নের উত্তর। কিন্তু আমার অন্য প্রশ্ন, আমার প্রশ্ন হলো ভাইপো বাবু মানে পিসির আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যে ঘোষণা করলেন তার কি হবে? তার পদটা তো বেশ বড় সড়। তিনি এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলে দিয়েছিলেন আমি গেছি, তাতে কাজ হয়নি, এবার আমার পিসিমণি যাবেন। কিন্তু পিসিমণি কেন যাবেন না? নির্বাচন কমিশন দপ্তরে তো অভিষেক বাবু তাকে ঠেলতে চেয়েছেন। আমি আগে এই আশঙ্কা প্রকাশ করে বলেছিলাম যে পিসি সেখানে সুবিধা করতে না পারলে ধর্নায় বসে যেতে পারেন। সেই কর্মসূচির বদলে পিসিমণি এখন সুপ্রিম কোর্টে যেতে চান। আসলে কমিশনে যে কাজ হবে না সেটা তিনি বুঝে গেছেন। আমি বললাম না উকিল হিসেবে উনি সওয়াল করবেন, শুনেছি ওনার উকিলের ডিগ্রি আছে, আমাদের গর্বের মুখ্যমন্ত্রীর একটা উকিলের ডিগ্রিও আছে। তিনি বলেছেন অবশ্য উকিল হিসেবে যাবেন না, তিনি বলেছেন আইনজীবী হয়ে নয় সাধারণ নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টে কথা বলবেন। আচ্ছা বলুন তো, মামলাটা করেছে তৃণমূলের দোলা সেন আর ডেরেক ওব্রায়েন, দিদির ভাই বোন, তাদের নামে মামলাটা দায়ের করেছেন দিদির আর এক ভাই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে সাধারণ মানুষের প্রশ্নটা কোত্থেকে আসছে? এরা কিন্তু সাধারণ মানুষ নন। সাধারণ মানুষের তো কোর্টে যাওয়া মামলা করার কথা কেউ ভাবছেন না এসআইআর নিয়ে। তিনি বলছেন যে সাধারণ নাগরিকের হয়ে তিনি সুপ্রিম কোর্টে কথা বলবেন, সেটা বলুন, কিন্তু সেটা সুপ্রিম কোর্ট কি মেনে নেবে আমার জানা নেই। আচ্ছা সেটাই যদি হয়, দিদিমণি যদি কালো কোট পরে সুপ্রিম কোর্টে যেতে পারেন, তাহলে এত এত মামলায় এত এত আমাদের টাকা খরচ করে কোটি কোটি টাকার দামি দামি আইনজীবী নিয়োগ করা হয় কেন? তিনি তো কোর্টে গিয়ে বলতে পারেন যে আমি না ডিএ দিতে পারছি না, আমার বড় খরচ, লক্ষ্মীর ভান্ডার, এই সেই মদ বিক্রি করে যা লাভ তা দিয়ে আর হচ্ছে না, বলতে পারেন তো। তিনি বলতেই পারেন আমার ভাইপোরা টাকা দিয়ে চাকরি বিক্রি করে ফেলেছে, এখন যদি চাকরিগুলো চলে যায় তাহলে ওদের আবার টাকা ফেরত দিতে হবে, দয়া করে হুজুর আমাকে একটু মাফ করে দিন, আমি অবৈধদের রেখে দিতে চাই, বলতে পারেন তো। হুজুর রাজ্যে অনেক নিয়োগ দুর্নীতি, অনেক কিছু, সেসব দুর্নীতি হলেও আসলে এগুলো ছোট ছোট ভুল, তাই মাফ করে দিন হুজুর। পার্থ ভালো, বালু ভালো, ববি ভালো,
অভিষেক ভালো, আমিও ভালো হুজুর, এটা তো উনি কোর্টে গিয়ে বলতে পারেন। তাহলে তো আমাদের এত পয়সা যায় না আইনজীবীদের জন্য, খরচের জন্য যা যায়, কিন্তু বলেন না দিদি। কেন বলেন না বলুন তো? জানেন, আপনারা জানেন মঞ্চে দাঁড়িয়ে অনেক মিথ্যা বলা যায়, কোর্টে গিয়ে বলা যায় না। কিন্তু এখন তিনি কোর্টে কেন যেতে চাইছেন সেটা খোলসা করে বলি। কেন তিনি ভাইপো বাবুর নির্দেশ সত্ত্বেও, ভাইপো বাবুর ঘোষণা সত্ত্বেও আপাতত নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছেন না, তার বদলে একটা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটার মধ্যে কি কি আছে বলবো, অবান্তর কি কি কথা বলা হয়েছে আমি সেগুলো আপনাদের একটা একটা করে বলবো। কিন্তু দিদি এই চিঠিটা পাঠিয়ে ক্ষান্ত থাকতে চাইছেন না, চাইছেন সুপ্রিম কোর্টে যাব। আদৌ তিনি যাবেন কিনা আমার সন্দেহ হয়েছে, কিন্তু তিনি আসলে চাইছেন একটা সর্বভারতীয় প্রচার, প্রচারের কেন্দ্রে যেতে চাইছেন, আর চাইছেন সময় নষ্ট করতে, এসআইআর বানচাল করতে, এসআইআর কে পিছিয়ে দিতে। কারণ দিদি চাইছেন রাজ্যে ঠিক সময় নির্বাচনটা না হোক, যে নির্বাচন হারিয়ে দিতে পারে তৃণমূলকে। তাই দিদি চাইছেন যেভাবে হোক রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক, কোনো কিছু নেই। আমরা বলবো দেখো আমাদের একটা মামারি মানুষের সংসার, সরি, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক, তাতে দিদির কিছু যায় আসে না। কারণ দিদি তখন মনে করেন আমি ভিকটিম কার্ড খেলতে পারবো, যে আমাদের একটা মামাটি মানুষের সরকার, মানুষের রায়, সেই সরকার ভেঙে দিল। ভাইপো বাবু নির্বাচন কমিশনে গিয়ে না বুঝেছেন কত ধানে কত চাল। তিনি বলেছিলেন কমিশনকে কত ধানে কত চাল বুঝিয়ে দেবেন, তিনি বুঝেছেন। ভাইপো বাবুর নেতৃত্বে দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তরে যখন এই স্মারকলিপি জমা দিতে গেল 10 জনের প্রতিনিধি দল, তখন কি হয়েছে সেটা জানার জন্য আমি দিল্লির এক সাংবাদিক বন্ধুকে ফোন করেছিলাম। তিনি নির্বাচন কমিশন বিটটা করেন। আমি যেটা জেনেছি সেটা তো পিসিমণি আগেই জেনে ফেলেছেন, তাতেই তিনি মত বদলে ফেলেছেন, আপাতত মুখ হতে চাইছেন না। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে অভিষেকের মুখোমুখি লড়াই বেঁধে যায় বলে যে প্রচার, তা আসলে ডাহা মিথ্যে। আসলে সেসব কিছুই হয়নি। 2.5 ঘন্টা ধরে বৈঠক হয়নি, 2 ঘন্টার বেশি সময় ওয়েটিং রুমে বসে থাকতে হয়েছিল। দিল্লির কমিশন দপ্তরে সেই সময় থাকা আমার সাংবাদিক বন্ধু থেকে যা শুনলাম, তাতে আগে থেকেই ভাইপো বাবু ঠিক করে রেখেছিলেন যে তিনি ভেতর থেকে এসে গরম গরম কিছু বলবেন, যাতে বাংলার মানুষকে দেখানো যায় তিনি কত লড়াকু। এসআইআর এর প্রথম পর্বে তিনি পুরো বিদেশ সফরে ছিলেন, কিন্তু তিনি ফিরে এসেছেন, তিনি লড়াকু, এটা বোঝাবার জন্য তিনি আগে থাকতেই ঠিক করে রেখেছিলেন। মানে গরম গরম বক্তৃতা। দিল্লিতে কমিশন দপ্তরে যে সাংবাদিকরা যান, সেখানে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলা যায় না। এটা একটা, ওই যে চত্বরটা রয়েছে কমিশনের, তার বাইরে কথা বলতে হয়। তো ওই কমিশন দপ্তরের কাছেই একটা ব্যাংক আছে, সম্ভবত পিএনবি, তার সামনে দাঁড়িয়ে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন। তো অভিষেক বাবুর টিম গিয়েছে, কিছু হবে, সাংবাদিকরা ওখানে অপেক্ষা করছেন। তো অপেক্ষা করার সময় তারা দেখলেন হঠাৎ যখন অভিষেক বাবু বেরিয়ে আসবেন, সেই সময় হঠাৎ করে সেখানে লাইট লাগানো হয়ে গেল, মাইক লাগানো হয়ে গেল, লাইভ সম্প্রচারের ব্যবস্থা হয়ে গেল। আইপ্যাকের টিম না পুরো রেডি ছিল, তারা নিমেষে সব ব্যবস্থা করে ফেলেন। তখনই এই সাংবাদিকরা টের পেয়ে যান যেখানে একটা কিছু গরম গরম বলা হবে। আগে থাকতেই সেটা ঠিক করা ছিল যে গরম গরম বলবো, তার জন্য এই ব্যবস্থা। আচ্ছা, যদি কমিশনে ভাইপো বাবু গেলেন, তার যেসব অবান্তর যুক্তি, সেই যুক্তিগুলো সব মেনে নিল নির্বাচন কমিশনার, তাহলে তিনি কি বলতেন? তার জন্য এত আলো টালো লাগানো কেন ছিল? উনি জানতেন এগুলো কিছু মানা হবে না, আর কি বলবেন সেটা ঠিক করা ছিল। আঙুল ফাঙুল সব, সবাই তো অবাক। আর কোন রাজনৈতিক নেতারা কিন্তু এইরকম ব্যবস্থা করেন না। সে মানে দেশের যে নেতাই হন, এসব দেখেই সবাই একটা প্রস্তুতি ছিল যে গরম গরম কিছু খবর পাওয়া যাবে আজকে। হাস্যকর যে কমিশন যদি দাবি মেনে নিত তাহলে যে কি হতো জানেন। কমিশনের ভিতরে যারা থাকেন, সাংবাদিকদের তো এন্ট্রি থাকে, যারা কমিশন বিট করেন দিল্লির, এরকম একজন সাংবাদিকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন ভেতরে উত্তপ্ত বাক্য বিনিময় দূরের কথা, ওই আঙ্গুল ওচানোর যে গল্প, এসব দূরের কথা। কমিশনার জ্ঞানেশ কুমার স্রেফ দাবিগুলো শুনেছেন, নিয়েছেন, নাকচ করে দিয়েছেন। আঙুল তোলা,
আপনি মনোনীত, আমি নির্বাচিত, মনোনয়নটা দিয়েছে সংবিধান নির্বাচন কমিশনকে। সাফ জানিয়ে দেওয়া হয় কমিশনের তরফে কোনো দাবি মানা হবে না। ভাইপো বাবু একটা আপত্তি তুলেছেন, শুধু জ্ঞানেশ কুমার কেন কথা বলেছেন? ওই সাংবাদিক বন্ধু বলছেন এটাই দস্তুর, যাকে প্রশ্ন করা হয় তিনিই খালি উত্তর দেন, বাকিরা বসে থাকেন। তাদের প্রশ্ন করা হলে তারা হয়তো উত্তর দিতেন, এটাই দস্তুর কমিশনে। এই সত্য আর কেউ জানুক বা না জানুক, পিসিমণি জানেন, ভালোই জানেন। তার ভাইপো বাবু নিজের বোঝা পিসির ঘাড়ে চাপাতে চেয়েছিলেন, তাই বলেছেন আমরা গেছি, কাজ হয়নি, পিসিমণি যাবেন। কিন্তু পিসি সেসবে না গিয়ে কমিশনকে কিছু অযৌক্তিক দাবি দাওয়া নিয়ে চিঠি পাঠিয়েছেন। কেন অযৌক্তিক বলছি শুনুন, চিঠিতে তিনি কি কি লিখেছেন আপনারা বলুন, এর কোনো জবাব হয় কিনা। তিনি লিখেছেন এসআইআর এর প্রস্তুতির অভাব রয়েছে। আচ্ছা, গোটা দেশে তো একসাথে এসআইআর হচ্ছে, আর তো কেউ বলছে না প্রস্তুতির অভাব। শুধু কেন তৃণমূল বলছে, শুধু কেন পিসি ভাইপো তারা বলছেন? সর্বত্র আলোচনা করে, সব রাজনৈতিক দল টলকে নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত হয়েছে কিভাবে হবে। দ্বিতীয়, প্রশিক্ষণের অভাব। এই রাজ্যে শুধু 50,000 বিএলও এবং ইআরও কে প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন, এবং পরে মাইক্রো অবজারভার হিসেবে যে কেন্দ্রীয় সরকারি কর্মী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের নিয়োগ করা হয়েছে, তাদেরও কলকাতায় হল ভাড়া করে প্রশিক্ষণ দিয়েছে কমিশন। মনে করুন একটা সময় যখন প্রথম দিক এসআইআর এর, কেন এ রাজ্যের সরকারি কর্মীরা প্রশিক্ষণ নিতে চলে গেছেন, তার জন্য নিজে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে লাইভ সম্প্রচার করে আপত্তি তুলেছিলেন, কেন কেন প্রশিক্ষণ নিতে যাচ্ছে। আর এখন তিনি বলছেন প্রশিক্ষণ দেওয়াই হয়নি। অযৌক্তিক নয়। তিনি বলছেন বংশ তালিকা বিহারে বৈধ, পশ্চিমবঙ্গে নয় কেন? এক একটা রাজ্যের তো এক একটা পদ্ধতি থাকে, এই রাজ্যে কি বংশ তালিকার সেভাবে কোনো গুরুত্ব আছে? আমাদের কারো বংশ তালিকা কি রেজিস্টার্ড? বিহারের আলাদা অবস্থা। পিসির চতুর্থ যেটা, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেন নতুন নির্দেশ দেওয়া হচ্ছে। আপনারা বলুন, এই ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপকে মান্যতা না দেওয়ার কোনো কারণ আছে? নবান্নের প্রচুর সিদ্ধান্ত, আইপ্যাকের প্রচুর সিদ্ধান্ত, সরকারি কর্মী কর্তা থেকে শুরু করে তৃণমূলের নেতা কর্মীদের তো হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাঠানো হয়। জাগো বাংলা কেউ কিনে পড়ে না, জাগো বাংলার ই সংস্করণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবার কাছে যায়, সেখান থেকে সবাই পড়ে নেন। আজকের সময়ে ইমেল করে বা চিঠি পাঠিয়ে যে সময় লাগবে, ইমেল সবাই সব সময় চেক করতে পারেন না, তার থেকে তো হোয়াটসঅ্যাপ সংযোগের গুরুত্বপূর্ণ। যদিও পিসির এই চিঠির পর কমিশন ঠিক করেছে হোয়াটসঅ্যাপে পাঠানো হলেও যথাসম্ভব চিঠি দিয়েই বাদবাকি যে পর্যায়গুলো রয়েছে সেখানে কাজ হবে। বাদবাকি যে পর্যায়গুলো রয়েছে তাতে চিঠির মাধ্যমে বেশি করে কাজ হবে। তিনি বলেছেন ইআরওদের অনুমতি ছাড়াই ভোটারদের নাম বাদ। পুরো এটা স্বপ্নের অভিযোগ, কল্পনাপ্রসূত অভিযোগ। একটা আইন মেনে বাদ দেওয়া হচ্ছে, কে কজন অভিযোগ করছে যে আইন না মেনে আমার নাম বাদ দিয়েছে? হতে পারে তো, এটি কোটি কোটি মানুষের যখন হিসেব হচ্ছে, তাতে 2 জন 5 জন 10 জন 100 জন হতে পারে, সেটা তো ত্রুটি, সেটা সংশোধন করতে হবে কমিশনকে, সে দাবি তিনি করতে পারেন। কিন্তু এটা বলতে পারেন না যে ইআরওদের অনুমতি ছাড়াই। হতে পারে যে সিস্টেম আমি দেখেছি, যে সফটওয়্যার তৈরি করা হয়েছে, ইআরও না জানলে কোনো ভোটারের নাম বাদ দেওয়া আদৌ সম্ভব নয়। নামের বানান ভুল থাকলে কিংবা বয়সের ফারাক থাকলেও হেনস্থা। কেন হবে না? হেনস্থা কেন বলছেন? শুদ্ধতা চাইতো। আমার নাম পিনাক পানি, তার মূর্ধন্য হওয়া উচিত, তাতে রস্যই থাকা উচিত। ভোটার কার্ডে আমার ছিল দন্তের নয় দীর্ঘই। কবে, কি করে, কেন ছিল, এই কারেকশনটা আমি করব না, করেছি। অমর্ত্য সেনের কাছে যে নোটিশ গেছে তা নিয়ে বিতর্ক। একজন মানুষের মায়ের থেকে তার বয়সের ফারাক 15 বছর, এটা সাধারণত হয় না, কিন্তু যে সময় অমর্ত্য সেন হয়েছেন সেই সময় তার মায়ের বয়স 15 বছর হয়েই থাকতে পারে। কমিশন কি চেয়েছে? নাম্বার দেয়নি, কমিশন জানতে চেয়েছে এটা ঠিক তো,
তাকে তো একবার বলতে হবে হ্যাঁ ঠিক, আমার মা অল্প বয়সে বিয়ে হয়েছিল, আমার জন্ম হয়েছে যখন তখন মায়ের বয়স 15 ছিল, হতে পারে। কিন্তু এত বড় একটা কাজের মধ্যে ছোট ছোট সংশোধন গুলো হয়ে গেলে তো আমাদেরই সুবিধা। আমার নামের বানান আমি ঠিক করতে পেরেছি, আমার পিতা কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন, নামটা বাদ দিতে পেরেছি। এই যে ছোট ছোট ভুল, আর নামের বানান আমি আপনাদের বলে দিচ্ছি, ছোটখাটো ভুলের জন্য এসআইআর এ কারো নাম বাদ যাবে না, এটা বলেই দিয়েছিল কমিশন, এবং তার জন্য কোনো চিঠি যাবে না। ধরুন কারো নাম গোবিন্দ ঘোষ, এবারে গোবিন্দ ঘোষ নামে যদি বানানে ডি এ থাকে, গোবিন্দা, তার জন্য নাম বাদ যাচ্ছে না। যদি বয়ে দীর্ঘই থাকে তাহলেও বাদ যাচ্ছে না। সেগুলো আমি যেমন নিজের থেকে সংশোধন করিয়েছি, আমার মনে হয়েছে ঠিক বানানটা থাকা উচিত। শেষ দিদির যে অভিযোগ, অযৌক্তিক অভিযোগ, দিদি তার আগে তার ভাইপোও এটা বলেছেন, কেন শুধু পর্যবেক্ষকের সামনেই শুনানি হবে, বিএলএরা মানে তৃণমূল নেতারা কেন সেখানে থাকবেন না? আচ্ছা বলুন তো, পর্যবেক্ষকদের সঙ্গে রাজ্য সরকারের কোনো যোগ নেই, এরা নিরপেক্ষ, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী তারা, আর বিএলএরা হচ্ছে একবার একটা রাজনৈতিক দলের, যদি তৃণমূলের বিএলএ কে ওখানে যেতে দেওয়া হয় তাহলে বিজেপিকেও যেতে দিতে হবে, বামেদেরও যেতে দিতে হবে, মিম যেতে দিতে হবে, হুমায়ুন কবিরের নতুন দল তিনিও যেতে চাইবেন, ভিড় হয়ে যাবে, শুনানি কোথায় হবে? আর এটা তো কথা নয়, কারণ রাজনৈতিক নেতাদের তো সরকারি ভবনে বসে কোনো কিছুতে তদবির করার কাজ নয়। আপনারা বিচার করুন দিদির এই দাবিগুলো মেনে নেওয়া যায় কিনা। কমিশন মানেনি, উনি বলছেন সুপ্রিম কোর্টে যাব। আমি ভাবছি আচ্ছা সুপ্রিম কোর্টেও কি দিদি এইসব দাবি জানাবেন? আমাদের গর্বের মুখ্যমন্ত্রী এসব অযৌক্তিক কথা কি সুপ্রিম কোর্টে গিয়েও বলবেন? এ মা, কি করে গর্ব করব, আমার অহংকার চলে যাবে। আমি সবসময় বলি গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখক, তিনি কবি, তিনি গীতিকার, তিনি সুরকার, তিনি চিত্রশিল্পী, এত গুণ যার, তিনি এইসব সওয়াল করবেন? তিনি বক্তৃতায় কচু ঘেঁচু অনেক কিছু বলেন, তাহলে সুপ্রিম কোর্টেও না না না, তাতে আমাদের বঙ্গবাসীর গর্ব নষ্ট হয়ে যাবে তাকে নিয়ে। জ্ঞানেশ কুমারকে মুখে ভ্যানিশ কুমার বলা যায় মিটিং এ, সেখানে হাততালিও পাওয়া যায়, দলীয় কর্মীরা থাকে, কিন্তু সামনাসামনি জ্ঞানেশ কুমারের সামনে বসে কথা বলার মতো মুখ আছে? যা যা করেছেন তিনি, চপ শিল্প থেকে ঘুগনি ব্যবসা, কাশফুলের বালিশ রপ্তানি, দহর বাবু অনেক কিছু বলেছেন, বলুন বিষ্ণু মাতা অনেক কিছু বলেছেন, বলুন। কিন্তু সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে না না। সেদিন শুনলাম তিনি বলছেন, সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে, যদিও উনি নামটা যেহেতু নেননি বলতে পারবো না, সেটা হচ্ছে দুর্যোধন দুঃশাসন আপনারা চোখে রক্তের আগুন দেখান, আমরা বসন্তের ফাগুন দেখাবো। আমি না সত্যি বলছি এর মানে বুঝতে পারিনি। আমাদের মুখ্যমন্ত্রী যদি যদি কখনো সময় করে এই যে আপনারা চোখের রক্তের আগুন দেখান আমরা বসন্তের ফাগুন দেখাবো, এর যদি ভাব সম্প্রসারণ করে দেন খুব উপকৃত হই, মানে কৌতূহলটা বেটে আর কি। তবে আমি একটা জিনিস বুঝে গেছি, এটার মানে বুঝতে না পারলে এটা বুঝে গেছি, ক্ষমতায় ফেরার আশা যত দিন দিন কমছে তত নানা ছুতোয় এসআইআর বানচাল করতে চাইছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং তার দল, কিন্তু সেটা হবে না। কমিশন এবং সুপ্রিম কোর্ট সেটা হতে দেবে না। সেটা তো আগেই সুপ্রিম কোর্ট বুঝিয়েছে, সর্বোচ্চ আদালত আগেও বুঝিয়ে দিয়েছে যে এটা করতে হবে ঠিক করে, এটা দিদি জানেন। কিন্তু চিরকাল তিনি যা করেছেন সেই অভ্যাস থেকে তিনি যাবেন কি করে? তিনি নানা ছুতোয় যে কোনো সমস্যার সমাধানে না গিয়ে তিনি সময় কিনতে চান। 26,000 চাকরি থেকে 32,000 প্রাথমিকের নিয়োগ, ডিএ মামলা, সব কিছুতে তিনি জিততে পারবেন না, তবু সময় কেনেন, সময় নষ্ট করেন।
বিরোধী দলনেতা থেকে বিজেপির নেতাদের মিটিং মিছিলে তিনি অনুমতি দিতে হবে জানেন, দেন না, শেষ মুহূর্তে সময় নষ্ট করে শেষ মুহূর্তে আদালত থেকে অনুমতি নিয়ে তারা যখন যান তাদের ব্যবস্থায় ত্রুটি থেকে যায়, এটা তিনি চান, তিনি সময় কিনতে চান। এখন তো চাইবেনই, ভয়টা কম বলুন তো, রাজ্যে লাখ লাখ ভোটারের নাম বাদ গেছে, আরো বাদ যাবে, তার নিজের কেন্দ্র ভবানীপুরে 44,000-এর বেশি, ভয় লাগবে না? কিন্তু এখনো অনেক খেলা বাকি রয়েছে। কমিশনের এই যে শুনানি পর্ব চলছে, তারপর কি ছবি দাঁড়াবে দিদি জানেন, দিদি সেটা দেখতে পাচ্ছেন। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।